নমস্কার। রাজ্যে দুটো গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এক, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। দুই, ত্রিপুরা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন নির্বাচন। দুটি নির্বাচনই ব্যালটে হয়েছে, খুব গুরুত্বপূর্ণ দুই দিক থেকে। এক, শাসক এবং বিরোধী ঐক্যবদ্ধ জোট হয়েছে। বিশেষ করে গত 8 আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তারপর আজ সেখানে পুনর্ভোট অনুষ্ঠিত হয়েছে কুমারঘাটের একটি বুথে। সেদিক থেকে আজ 4টার পর থেকে সমস্ত হিসাব নিকাশ যখন প্রায় পাক্কা, তখন রাজ্যের রাজনৈতিক মহল স্পষ্টত বলে দিয়েছে, এক দুটো আসনে এদিক সেদিক হলেও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ শাসক বিজেপির অনুকূলে থাকছে। বিপরীত দিক থেকে যদি ব্যতিক্রমী কিছু ঘটে, তাহলে নির্দল প্রার্থী যারা, স্বতন্ত্র প্রার্থী যারা, বিজেপির স্বতন্ত্র টিম যারা বা বিজেপির বিরুদ্ধে বিজেপির লড়াই যেখানে সেখানে কিছু চমক থাকতে পারে। আপনারা প্রত্যেকেই জানেন 2014 সালের নির্বাচনে এই রাজ্যের বুকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে খাতা খুলেছিল বিজেপি। সেই সময় ত্রিস্তর পঞ্চায়েতে একেবারে গোটা গ্রাম সেখানে দখল করেছিল। আসনের নিরিখে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। সংখ্যাটা বেশি না হলেও হিসাবের খাতায় তখন সুধীন্দ্র দাশগুপ্তদের আমলের বিজেপির খুব নজির সৃষ্টি করেছিলেন। আমি প্রয়াত সুধীন্দ্র দাশগুপ্তের নামটাই বললাম, বাকি অনেকে হয়তো যোগ্য ভূমিকা নিয়েছেন। এবং তারপর 2019 সালের যখন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হলো, তখন রাজ্যের ক্ষমতায় বিজেপি। এবং আপনারা প্রত্যেকে জানেন 2014 সালে যখন কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তারপর ত্রিপুরার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সেখানে বিজেপির রাজনৈতিক উত্থানের শুরু হয়েছিল বলে অনেকে মনে করেন। তারপর কেউ কেউ বলছিলেন যে বরজলা উপনির্বাচন নাকি রাজ্য রাজনীতিতে টার্নিং পয়েন্ট, এবং সেই সময় সুনীল দেবদের সময়ে কিংবা বিপ্লব কুমার দেব কিংবা মানিক সাহাদের ঐক্যবদ্ধ টিম, সুবল ভৌমিক সহ, প্রতিমা ভৌমিক, সেই সময়ের জিষ্ণু দেববর্মন সহ একাধিক নেতৃত্বের শক্তি, রাজ্যের কংগ্রেসী রাজনীতিতে যারা যোগ্য ভূমিকা নিয়েছিলেন তাদের টিম সে প্ল্যাটফর্মে এসে শক্তিকে প্রসারিত করেছিল। এই হচ্ছে রাজ্য রাজনীতিতে নানা দিক থেকে কথাগুলো শোনা যায়। এখন যখন রাজ্যে বিজেপির ক্ষমতায়, তখন স্বাভাবিক কারণে বলা যেতে পারে ত্রিস্তর পঞ্চায়েত বিজেপির অনুকূলে থাকবে। সেটা পঞ্চায়েত বিজেপি, সেটা আবার নতুন কি তথ্য, কার্যত একটা ব্যাখ্যা অবশ্যই থাকতে পারে আপনাদের কাছে। যারা আমাদের সঙ্গে সরাসরি কথা বলবেন অবশ্যই আপনারা প্রতিক্রিয়া দেবেন। আমরা আরো একটি ব্যাখ্যা সে জায়গায় দিচ্ছি। দুটি গুরুত্বপূর্ণ নির্বাচন, একদিকে গ্রাম পঞ্চায়েত, তারপরে ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন। দুই দিক থেকে গুরুত্বপূর্ণ এই কারণে, এই প্রথমবার ত্রিপুরাতে বিজেপি হাইকোর্ট বারের গুরুত্বপূর্ণ সভাপতি পদে জয়ী হয়েছে। এখন কেউ কেউ বলতে পারবেন যে তার আগে বার কাউন্সিল ছিল, বার অ্যাসোসিয়েশন ছিল, সেখানে গুরুত্বপূর্ণ পদে বিজেপির লোকজন জিতেছেন। তারপরও সভাপতির পদটি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে আইনজীবীদের দাবি সেটা নাকি খুব গুরুত্বপূর্ণ পদ, এবং নানা দিক থেকে, শুধু সেখানে মঞ্চে বসাই নয়, নানা দিক থেকে নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি। সেদিক থেকে একটা ব্যাখ্যা রয়েছে। তার বাইরে থেকে অবশ্যই একটা ব্যাখ্যা আছে যে এই সময়ের মধ্যে একদিকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আজ পুনর্ভোট সম্পন্ন হওয়ার পর যে ফলাফল চিত্র আমরা প্রায় প্রত্যেকে ঘোষণা করতে পারি, আমাদের মতন করে ব্যাখ্যা করতে পারি, আপনারা আপনাদের মতন করে ব্যাখ্যা করতে পারেন। সেদিক থেকে বিজেপির অনুকূলে থাকার প্রেক্ষাপট কি? এখানে দুটো প্রেক্ষাপট খুব গুরুত্বপূর্ণ। 70 থেকে 71% আসনে বিজেপির বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ের পর প্রায় 30% আসনে যখন নির্বাচন অনুষ্ঠিত হলো, তখন কার্যত দ্বিমুখী লড়াই করে ভোটকে বিজেপি বনাম অবিজেপি শিবিরের ক্ষেত্রে রাখার ক্ষেত্রে যোগ্য ভূমিকা রাজনৈতিক দলগুলো অবিজেপি শিবির কতটা নিতে পেরেছে, সেটা সময় উপযোগী পদক্ষেপ কিনা সেটা স্পষ্ট করে কেউ বলতে পারছেন না। সেদিক থেকে ভোট ভাগাভাগির একটা বিষয় রয়েছে। তারপর যারা বিজেপি বিরোধী ভোটার আছেন তাদেরকে একেবারে বুথে পৌঁছে দিয়ে ব্যালটে নিশ্চিত করা ভোট সেটা কতটা সম্ভব হয়েছে সেটা অনিশ্চিত। সেদিক থেকে শাসক দল বিজেপি, আমরা যদি বলি জনবলের দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে অন্য রাজনৈতিক দলগুলোর থেকে। এবং দীর্ঘদিন ধরে যখন রাজ্যে বিজেপি, রাজ্যে বাম বনাম
অবাম শিবিরের লড়াই ছিল, তারপর যদি 2015 কিংবা 2016 সাল থেকে বলা হয়, তাহলে রাজ্যের প্রেক্ষাপটে বিজেপির শক্তি ধীরে ধীরে বাড়ছিল। 2018 সালে যখন সরকার বসলো বিজেপি, তারপর যখন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একে একে সবকটি নির্বাচনে বিজেপি, শুধু এডিসির সাধারণ নির্বাচন ব্যতীত বাকি নির্বাচনগুলোতে বিজেপির জয় জয়কার ছিল। কিন্তু ব্যতিক্রমী ছিল আইনজীবীদের নির্বাচন। এবং অনেকে বলতে পারেন যে আইনজীবীদের মধ্যে কি বিজেপি নেই? নিশ্চয়ই আছে। বিজেপির কি আলাদা কোনো আইনজীবী সেল আছে? নিশ্চয়ই আছে। গোটা টিম আছে। তাবর তাবর নেতৃত্ব সেই টিমের সেই সেলের অন্যতম ভূমিকা পালন করেছেন। তাহলে 2018 সালের পর বেশ কয়েকটি বার অ্যাসোসিয়েশনের নির্বাচন, বার কাউন্সিল নির্বাচনের সংখ্যাধিক্যে গুরুত্বপূর্ণ পদ দখল করার ক্ষেত্রে কেন বিজেপির পরাজয় হয়েছিল বা বিজেপি হেরে গিয়েছিল, কার্যত বিজেপি ধরাশায়ী হয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর আইনজীবীরা ভালো দিতে পারেন, এবং অবশ্যই আইনজীবীদের কাছে তার ব্যাখ্যাবোধ হয় একটু অন্যরকম থাকতে পারে। আমরা এতটুকু বলতে পারি, যদি রাজ্যের বিজেপি সরকার সবকা সাথ সবকা বিকাশের সরকার হয়ে থাকে, তাহলে আপনার আমার বা প্রত্যেকের, সেদিক থেকে আইনজীবী থেকে শুরু করে ডাক্তার, প্রায় প্রত্যেকের জন্যই তো সেখানে কাজ করছেন। উন্নয়ন তো সবার কাছে পৌঁছে গেছে, সেদিক থেকে আইনজীবীরা কেন বিমুখ হচ্ছেন? এই প্রশ্নের উত্তর আজ বোধ হয় সুবল ভৌমিক, বিশ্বজিৎ দেব থেকে শুরু করে যারা আইনজীবী নেতৃত্ব রয়েছেন তারা অবশ্যই দিতে পারেন। হয়তো বিজেপির অনেক নেতৃত্ব বলবেন যে সেটা হচ্ছে একটা স্থানীয় ঘরানার নির্বাচন, এটা আইনজীবীদের নিজস্বদের সম্পর্ক যাদের মধ্যে রয়েছে তাদের নিয়ে নির্বাচন। কিন্তু না, সেখানেও লড়াই আছে, সেখানেও রাজনীতি আছে। যদিও বলা হচ্ছে আইনজীবীরা রাজনীতির প্ল্যাটফর্ম থেকে বাইরে খেয়ে নিজেদের মধ্যে উৎসবের মেজাজে নির্বাচন করেছেন, সেটা না হোক অন্যরকম ব্যাখ্যা। কিন্তু যারা সেই আইনজীবীরা লড়াই করছেন তাদের একটা আলাদা যদি সত্তা থাকে, তাহলে সেদিক থেকে তারা রাজনৈতিক দলের নেতা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, এবং সেদিক ব্যাখ্যায় যদি বলা যায় রাজনৈতিক দলেরও গুরুত্বপূর্ণ পদে তারা আছেন। সেদিক থেকে রাজনীতির ব্যাখ্যা তো থাকতেই পারে। আপনিও ব্যাখ্যা করতে পারেন, আপনার মতন করে রাজনৈতিক প্যানেলকে আপনারা ঠিক করতে পারেন। আপনারা যে দৃশ্য দেখছেন সেটা একেবারে আজকের গুরুত্বপূর্ণ দৃশ্য। আমরা বলছি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সময় সেখানে ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আর সেই নির্বাচনে বিজেপি কার্যত চমক দিয়েছে। এই কারণে গুরুত্বপূর্ণ সভাপতি পদে বিজেপির প্যানেল প্রার্থী সেখানে জয়ী হয়েছেন। শুধু তাই নয়, কার্যত যাকে হারিয়েছেন তিনি প্রদেশ কংগ্রেসের প্রাক্তন পিসিসি সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। রাজ্যের আইনজীবীদের মধ্যে তিনি বরিষ্ঠ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন। জনপ্রিয় আইনজীবী হিসাবে যেমন তার খ্যাতি রয়েছে, ঠিক তেমনি কংগ্রেসের রাজনীতির ক্ষেত্রেও তার খ্যাতি আছে। সেদিক থেকে তাকে হারিয়েছেন কারা? বিপ্লন্দী মজুমদার, বিজেপির আইনজীবী লিগাল সেল অর্থাৎ আইনজীবী উন্নয়ন মঞ্চের সভাপতি পদপ্রার্থী। আবার উল্টো দিক থেকে যদি ব্যাখ্যা থাকে, তাহলে সম্পাদক পদে যিনি জিতেছেন তিনি কংগ্রেস সিপিএম প্যানেলের অর্থাৎ সংবিধান বাঁচাও মঞ্চের প্যানেলের সম্পাদক, আর যাকে হারিয়েছেন তিনি বিজেপির আইনজীবী লিগাল সেলের অর্থাৎ আইনজীবী উন্নয়ন মঞ্চের সম্পাদক শঙ্কর লুতকে হারিয়েছেন। এই কয়েকটি বিষয় যদি থাকে, তার পাশাপাশি সহ সম্পাদক হিসাবে অস্মিতা বণিক বিজেপির জয়ী হয়েছেন, এবং কোষাধ্যক্ষ পদে আবার বিপরীত দিকে জয়ী হয়েছেন। এই কয়েকটি বিষয় যদি আপনাদের প্রায় প্রত্যেকের কাছে পরিষ্কার থাকে, তাহলে অবশ্যই আপনি বলবেন, অবশ্যই আপনাদের মধ্যে অনেকে বলবেন ত্রিপুরা হাইকোর্টে মিলিজুলি। আমরা সেদিক থেকে বলছি আইনজীবীদের বারে মিলিজুলি এই কারণে 11টি আসনের মধ্যে 6টি বিজেপি সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে অধিক বেশি, এবং বিপরীত দিকে কংগ্রেস সিপিআইএমের প্যানেলের দিক থেকে 5টি, অর্থাৎ আইনজীবীদের বারে ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সেখানে 11টির মধ্যে 6টিতে বিজেপি, 5টিতে কংগ্রেস সিপিআইএম প্যানেলের প্রার্থীরা আইনজীবীরা সেখানে জয়ী হয়েছেন। এবং ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আজ যখন পুনর্ভোট শেষ হলো, নানা দিক থেকে যখন ব্যাখ্যা এলো, তখন সেই ব্যাখ্যাটা বোধ হয় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে পঞ্চায়েত বিজেপির, আইনজীবীদের বার মিলিজুলি। আপনারা কথা বলবেন, আপনাদের মধ্যে অনেকে হয়তো চেষ্টা করেছেন, অবশ্যই চেষ্টা করবেন। আমরা বেশ কয়েকদিন ধরে আপনাদেরও পরামর্শ গ্রহণ করছি। আমাদের এখানে কিছু বলা যেতে পারে মোবাইল নেটওয়ার্ক পরিষেবার বিঘ্নিত হওয়ার কারণে আমরা আপনাদের অনেকেরই কথা সেভাবে শুনতে পারছি না, সেভাবে আপনাদের কথা আমরা এই অনুষ্ঠানে প্রচার করতে পারছি না। অনেকে বলছেন লাইন পেতে কষ্ট হচ্ছে, আমরাও বিষয়গুলো দেখছি। আপনারা চেষ্টা করবেন, একেবারে অনুষ্ঠান শেষ অবধি আপনারা চেষ্টা করবেন, অবশ্যই কথা বলার সুযোগ থাকবে। আপনারা কিছু নেতৃত্বের বক্তব্য শুনি। নির্বাচন 2024 আজকে আমরা
ভোট গ্রহণ এবং ভোটের ফলাফল আমরা এইমাত্র জানিয়ে দিলাম। ভোটের ফলাফল যা দাঁড়িয়েছে, প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন বিপ্লব নন্দী মজুমদার, ওনার প্রাপ্ত ভোট 106, এবং ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন প্রমল কুমার ঘোষ, ওনার প্রাপ্ত ভোট 127, এবং সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন সুব্রত সরকার। নির্বাচিত ঘোষণা করা হয়েছে সুব্রত সরকার, ওনার প্রাপ্ত ভোট 92। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে অস্মিতা বণিক, ওনার প্রাপ্ত ভোট 111। ট্রেজারার পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে মিস্টার সৌগত দত্ত, ওনার প্রাপ্ত ভোট 94। মেম্বার আমরা 6 জনকে এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসেবে আমরা নির্বাচিত ঘোষণা করেছি। প্রথম যিনি মেম্বার পদে নির্বাচিত হয়েছেন ওনার নাম সৈকত সাহা, ওনার প্রাপ্ত ভোট 127। দ্বিতীয় যাকে নির্বাচিত করেছি উনি হচ্ছেন মিস্টার অঙ্কন তিলক পাল, ওনার প্রাপ্ত ভোট 125, 125। তৃতীয় যাকে আমরা মেম্বার হিসেবে নির্বাচিত করেছি সাগর বণিক, ওনার প্রাপ্ত ভোট 122, 122। পরবর্তী যাকে আমরা মানে জনগণ কি বলবো, ওই মানে সরকার বিরোধী যে মানে মামলা থাকে এগুলোর জন্যই কাজ করে, এক্সট্রা কোনো টাকা টোকা পায় না, সাধারণভাবে বললাম আর কি। আর পঞ্চায়েত যেগুলি পঞ্চায়েত হলো মনে মানে কি বলবো অর্থের কোন আয়ের উৎস, এগুলোর মধ্যে কিন্তু মাথার গাম পায়ে জড়িয়ে দিবি। মনে হন আজকে ভোট হলো, আজকে ফলাফল হয়ে যায়, এখানে সেন্ট্রাল ফোর্স লাগে না, আর স্টেট ফোর্স লাগে না, কিছুই লাগে না। যাই একটা ফলাফল দেখা গেল যে শাসক দিকে থাকে, এদিকে কিন্তু ওরাও থাকে। ওনারা কিন্তু স্থানীয় বা লোকাল কোনো স্বায়ত্ত সংস্থাও না। তবুও যে আজকে যে ফলাফল দেখলাম 6-5, এটার মধ্যে কিন্তু অনেক ইঙ্গিত দিচ্ছে। তার মানে ওনারা 11 জনের মধ্যে অনেক প্রতিবাদী আছেন, বা ওনার যে শাসকের হয়ে কাজ করছেন বারের মধ্যে, বা ওনাদের যে সংগঠন আছে ওনাদের মধ্যে ভালো পাচ্ছেন না। মানে একজনের জন্য মানে ওনারা জয়ী হয়েছে। এটা আগামী দিনের জন্য একটা ভালো লক্ষণ, গণতন্ত্রের জন্য ভালো। আর এছাড়াও দেখুন, এটার একটা কারণ থাকতে পারে, আধা মিনিটের মধ্যে বলছি। যেমন মনে করুন যে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করা হয়েছিল বিনা কারণে, হয়তো ওটা তদন্ত সাপেক্ষে মানে উনি বেল পেয়েছেন। তারপর এই সঞ্জয় সিং দিল্লির একজন রাজ্যসভার এমপি, উনি বেল পেয়েছেন গতকালকে দেখলাম দিল্লি ডেপুটি সিএম প্লাস মানে দেশের মধ্যে যে সরকারের শিক্ষা ব্যবস্থা যে আমূল পরিবর্তন করেছিলেন, উনিও বেল পেয়েছেন 16-17 মাস পরে। তো আইনজীবীরা যারা বিচক্ষণ আছেন বা নিরপেক্ষতা বজায় রাখেন, ওনারা ভাবছেন যে এরকম পক্ষপাতিত্ব করা ঠিক নয়, কারণ দিন তো একরকম যায় না। এটাই হতে পারে। যাই হোক, এটা যারা ভোটদাতা জয়ী হয়েছেন ওনারা যেন জনগণের জন্য কাজ করেন, আর যেন কি বলবো পক্ষপাতদুষ্ট হয়ে কাজ না করেন। কারণ আপত্তি বিপদে বললে আমরা ওনাদের কাছেই যাই, ওনারা বিচারকদের কাছে আমাদের মানে বিষয়গুলা তুলে ধরেন, তার পরিপ্রেক্ষিতে বিচারকরা রায়দান করেন। এটাই বলবো। ধন্যবাদ, ভালো হয় যে গণতন্ত্র জয় হোক। আমরা অবশ্যই আপনাদের প্রত্যেকের কথা শুনি, প্রত্যেকের প্রতিক্রিয়া আমরা গ্রহণ করি। আমরা কিছু নেতৃত্বের বক্তব্য শুনি, সংশ্লিষ্ট আইনজীবীদেরও বক্তব্য শুনি। মেম্বার হিসেবে নিযুক্ত করেছি উনি হচ্ছেন সীমিতা চক্রবর্তী, 4, এবং ওনার প্রাপ্ত ভোট হচ্ছে 104। অনুজিৎ দে মেম্বার, ওনার প্রাপ্ত ভোট 99, ওনাকে আমরা নির্বাচিত ঘোষণা করেছি। দিব্যেন্দু সরকার মেম্বার, ওনার প্রাপ্ত ভোট 99। আমরা এই 6 জনকে নির্বাচিত মেম্বার হিসেবে ঘোষণা করেছি।
দেখুন, প্রথমত আজকে মাত্র আমাদের আপনারা দেখলেন যে মাত্র নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। আমরা প্রথমে বসবো আপনার আগামী সোম মঙ্গলবার দিন। সামগ্রিকভাবে একটা বিবেচনা করা হবে কোনটা প্রায়। থেকে বলছি হ্যাঁ বলুন। পঞ্চায়েত নির্বাচনে জয় জয়কার বিজেপি, বার অ্যাসোসিয়েশন নির্বাচনে মিলিঝিলি। দেখুন, যদি বার অ্যাসোসিয়েশনও বিজেপির যে বাহিনী কাজে লাগাইতে পারত, তাহলে বার অ্যাসোসিয়েশনও জয় জয়কার হইলে। যেহেতু বার অ্যাসোসিয়েশন একটা আইনজীবীরা ইলেকশন, ওইখানে এটা পারছে না দিকটা মিলিঝিলি। আর পঞ্চায়েতের ক্ষেত্রে যেহেতু তাদের বাহিনী কাজে লাগাইতে পারছে, যার ফলে জয় জয়কার নির্বাচন তাদের পঞ্চায়েত। এই বাহিনী দিয়ে তো আর চিরদিন চলা যায় না। এই বাহিনী দিয়া সামরিক কিছুদিন চলা যায়, মানুষ অন্যায় বেশি দিন করতে পারে না, সামরিক কিছুদিন করতে পারে। তবে আমরাও দেখতেছি যে তাদের জয় জয়কারটা কতদিন এখানে চালাইতে পারে। যদি মানুষ যদি যেদিন প্রতিবাদ শুরু করে সেই দিন দেখবেন তাদের জয় জয়কালের অবস্থাটা কি হয়। এটুকুই আমরা আপনার কাছে শেয়ার করতেছি। এজেন্ডা আছে যেটা নিয়ে আমরা কাজ করব। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো হ্যাঁ বলুন। বলছিলাম। হ্যাঁ বলুন। আসলে দেখুন কি সুন্দর প্রকৃতি। মজুমদার কিন্তু গত নির্বাচনে হেরেছেন, এইবার জিতেছেন। দেখুন, মানুষ কাকে কখন ভালোবাসে সে জানে না, তার পরিচয় ভালোবাসা হয়। কিন্তু দুঃখের ব্যাপার হলো দাদা, এই নির্বাচন নিয়ে আমি দেখিনি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা। সেই আইনজীবীদের নির্বাচনটা কি আমাদের পঞ্চায়েত লোকসভা আলাদা দাদা? নির্বাচন তো নির্বাচন, কোথায় দেখি না তো যে উল্লাস কোন দলের। গত বছর নির্বাচনে হেরেছেন পুরুষদেব রায়ের সঙ্গে, এইবার জিতেছেন। কেন জিতেছেন? অ্যাডমিটে ভোট দিয়েছে। তাই বলছি দাদা, রাজ্যের মানুষকে ভালোবাসা ছাড়া কোনো কিছু হবে না। দেখুন না, সেখানে ভোটের পার্সেন্টেজ দেখুন, ওই 127 উইন পার্টি, আবার উইন পার্টি আছে 96। ফারাকটা কেন? শুধু ব্যবহারের মানবতার। তাই বলছি, হাসিনার মতো যদি আমাদের রাজ্যে ঘটনা না হয়, লক্ষ্য রাখুন আপনারা। আগেই বলেছি যে আমাদের কতগুলো নির্দিষ্ট এজেন্ডা আছে যেটা নিয়ে আমরা কাজ করতে চাই। যেমন অ্যাপ্রেন্টিসদের স্টাইপেন্ড দেওয়া, তারপরে ওয়াইফাই, তারপরে আপনার লাইব্রেরিতে বইপত্র ইত্যাদি অনেক কিছুই আমাদের প্রজেক্ট আছে। তো আমরা সামগ্রিকভাবে ওটা বিবেচনা করব, বারের ফান্ডের অবস্থা দেখব। পঞ্চায়েতে 80%, 70%, 100% হতে পারে, আর বার অ্যাসোসিয়েশনে মিলিঝিলি। তাহলে সমাজ কিন্তু এখানে দুইটা, বার অ্যাসোসিয়েশনে একটা সমাজ আর রাজনৈতিক একটা সমাজ। বার অ্যাসোসিয়েশনের সমাজটার মধ্যে সত্য আমার মনে হয় শিক্ষক সমাজ। সেখানে বুদ্ধের মানুষ থাকে, জ্ঞান বুদ্ধি থাকে, জ্ঞানের আলো আছে তাদের কাছে, যার জন্য তারা নির্বাচন সঠিকভাবে করেন। সেখানে মিলিঝিলি, তার মানে সব পার্টির লোকেরাই এখানে মানে সমতা বজায় রাখতে যার যার ভোট দিতেন, সেটাই হলো সম্মানিত ব্যাপার। আর রাজনৈতিকগত ভাবে যেটা গেছে, এটা তো আপনারা দেখছেন, মাননীয় বলবো না কি বলবো, যেটা মাননীয়ই বলি, বিন্দু দেবনাথ কি করলেন এমএল মহাশয় নির্বাচনের মধ্যে, প্রতিমা ভৌমিক কি করলেন, নির্দল প্রার্থীকে ফ্যাট দিলেন, আর তুমি এখান থেকে সরে যাও, মোবাইল পর্যন্ত নিয়ে গেছেন গাইডটা। যারা নির্দল হয়ে গেল, বিজেপির চক্রান্তে, বিজেপির মানে ব্যবহারে তারা নির্দল প্রার্থী হয়ে গেল। নির্দল প্রার্থী হয়ে তাদের শান্তি নাই, তাদেরকে মারপিট করলো। আর বিরোধী প্রার্থীদের তো জায়গাই দেয় না। কোন মানুষ বলছে সেখানে ব্যবহারে ভোট পাইছে। ব্যবহার, আরে কিসের ব্যবহার? এরা তো বাংলাদেশ থেকে বেশি খারাপ মানুষ। ব্যবহার আবার তাদের ভালো করতে চাইছে, তাদের ব্যবহার কি তারা ব্যবহার কিনে? যদি ব্যবহার নির্দল মানুষ এইভাবে ধমকি দিল নইলে, আর বিরোধী পার্টিকে যারা পার্টির দাঁড়াইছে তারা মারলো নইলে,
অলরেডি একটা লোক তো মাইরেই নিল বিরোধীতে। তার অপরাধ কি ছিল? সে দাঁড়াই ছিল, দাঁড়ানে পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ানে তারা মাইরা নিল। ত্রিপুরা রাজ্যের যে নজিরবিহীন লজ্জা লাগা উচিত। কিছু কিছু বিজেপির লোক যে ধরনের কথা বলছে, ওদের মান সম্মান লজ্জা বলতে ঘিন অপমান কিচ্ছু নাই। একটা কথা আছে, প্রবাদ বাক্যে আমরা দেখছি, যার একবার কান কাটে তার লাজ যায় বাড়ির বাইরে দিয়া, যার হাতবার কান কাটে তার বাড়ির ভিতর দিয়েও লাজ যায় না। কারণ তার তো কান কাটতে 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 মানুষ কোথায় কাটতেছে, তাদের লজ্জা হয়ে গেছে না, তাদের মনে করতেছে তারা বোধহয় এত পার্সেন্ট ভোট বেশি পাইছে, এত পার্সেন্ট ভোট বেশি পাইছে, তারা বোধহয় স্বর্গে আছে আর তারা নরকে আছে। তারা নরকে দেখবেন বাংলাদেশের মতো ঘটনা হবে। আবার ভয়ও পাচ্ছে, এইসব ঘটনা যে করছে বাংলাদেশের মতনই হচ্ছে, আরে বাংলাদেশের থেকে বেশি হবে। কোনদিন এমন ভাবে আন্দোলনে নামবে ত্রিপুরার মানুষ, তাদের এই চক্রান্তের কারণে মানে রাজনৈতিকগত ভাবে তারা বাংলাদেশ থেকে বেশি হবে। আমি আহ্বান রাখবো যারা সরকার পক্ষে রাখবেন তারা যাতে সামনের দিনগুলি সঠিকভাবে চালান। পঞ্চায়েতকে একটু দীক্ষা রাখবেন, তারা কিন্তু লুটপাট করে খাবে। আমরা জানি এর আগের বছরও লুটপাট করে খাইছে, এখনো সামনের দিকে লুটপাট করে খাইব। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের দাবি থাকবো, উনি যাতে এইগুলি দেখাশোনা করেন, যারা লুটপাট করে না খাইতে পারে। তারপরে ত্রিপুরা রাজ্যের দিকে একটু শান্তির দিকে একটু লক্ষ্য রাখেন। যা করেছেন বেশ করেছেন, সামনের দিকে সবাই রাজনৈতিকগতভাবে করতে কারোর মনে আঘাত দিবেন না। আঘাত দিলে আঘাতের পরিণামে একদিন কিন্তু বাংলাদেশের মতো হবে। সবাই যাতে মিলে মিশে ত্রিপুরা রাজ্যে আমরা বাস করতে পারি, এটুকুই বলার। নমস্কার, কে বলছেন? আপনাদের আগামী সপ্তাহের মধ্যে জানাতে পারবো যে আপনার প্রায়োরিটি কী থাকবে। তবে হ্যাভিং সেড সো আমি এইটুকু আপনাদের বলতে পারি যে আইনজীবীদের হাইকোর্ট বারের যারা সদস্য তাদের ওয়েলফেয়ারটা টপ প্রায়োরিটি থাকবে, অন্য কিছু কি হলো না। আমাদের কিছু মৌলিক দাবি ছিল, সেগুলো হচ্ছে ওয়েলফেয়ার ফান্ডের এটা পোলারাইজড হয় না, এটার মধ্যে ব্যাপার ভালো রাখা এবং সবাই মিলে একসাথে কাজ করা। নির্বাচন এটা পোলারাইজড হয় না, এটার মধ্যে কিছু ব্যক্তি প্রভাবও থাকে, এটা অস্বীকার করা যায় না। এবং আমাদের হাইকোর্ট বারে এই প্রথম সভাপতি আমাদের মানে থেকে আইনজীবী উন্নয়ন মঞ্চ থেকে এই প্রথম মানে বিজেপি লিগাল সেল সমর্থিত আইনজীবী উন্নয়ন মঞ্চ এই প্রথম হাইকোর্ট দখল করেছে। আমাদের সভাপতি বিপ্লব নন্দী মজুমদার 4 ভোটে এখানে মানে হাইকোর্টে যিনি দাঁড়িয়েছেন, আমরা সবাই ধারণা ছিল যে সভাপতি কিছুতেই আমরা জিততে পারব না। সমস্ত ধারণা সব কিছুতে ব্যর্থ করে দিয়ে আইনজীবীরা যেভাবে সিদ্ধান্ত নিয়ে হাইকোর্ট বারে আমাদের এই বিজয়, এটা সত্যি ব্যতিক্রম। আমরা মনে করি যারাই ভোট দিয়েছে বা যারা ভোটে অংশগ্রহণ করেছে সবাইকে আমরা আমাদের বিজেপি আইনজীবী সেল এবং উন্নয়ন মঞ্চ আইনজীবী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি বারের উন্নয়নে আমাদের যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন উনি আন্তরিক প্রয়াস নেবেন এবং বারের প্রত্যেকটা সদস্য তাদের স্বার্থে কাজ করবেন এবং এটা নিশ্চিত আমরা সম্পূর্ণভাবে অভিনন্দন জানাচ্ছি। এই রাজ্যের উন্নয়নের পক্ষে মানুষ রায় দিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর নেতৃত্বে গত 6 বছর এই রাজ্যে যে উন্নয়নের বন্যা বইছে, যেভাবে উন্নয়ন হচ্ছে তাতে বুদ্ধিজীবীদের একটা বিরাট সমর্থন আমরা এই হাইকোর্টে পেলাম। এই প্রথম আমরা হাইকোর্টে সভাপতি জয়লাভ করেছি এবং অধিকাংশ আসনে আমরা জয়লাভ করেছি। আমরা নিশ্চিত আগামী দিনে এই রাজ্যের উন্নয়নে এবং আমাদের যে রাষ্ট্রবাদী সরকার কাজ করছে তার পাশে বুদ্ধিজীবী মহল আছে, আইনজীবী মহল আছে। সম্পাদক পদ না পাওয়ার পেছনে কি অন্য কোনো কারণ থাকতে পারে? সম্পাদক পদে আমাদের শঙ্কর লোক সবচেয়ে জনপ্রিয় আমাদের আইনজীবীদের মধ্যে, কিন্তু ওখানে আপনারা জানেন এই নির্বাচনে আমরা বাধ্য হয়েছি ব্যবস্থা নিতে এবং এই সম্পাদক পদে আরেকজন দাঁড়িয়ে গেছেন যিনি গতবার আমাদের
প্যানেলে ছিলেন। উনি দাঁড়িয়ে যাওয়ার ফলে স্বাভাবিকভাবেই উনিও প্রায় 30টার অধিক ভোট পেয়েছেন, আর আমরা হেরেছি মাত্র 7খানা ভোটে। তাহলে নৈতিক জয় হয়েছে সংকল্লদের, আমাদের সেক্রেটারির নৈতিক জয় হয়েছে। সেক্রেটারি আমাদের কোনোদিনও হারেনি। প্রতিক্রিয়া আপনার এই সময়? প্রথমে আমি হাইকোর্ট বারের সমস্ত আইনজীবীদের আমার আন্তরিক অভিনন্দন জানাই যে ওনারা আমার উপর ভরসা রেখেছেন, আমাকে আজকে নির্বাচিত করেছেন দলমত নির্বিশেষে। আমাদের সত্যি কথা বলতে আপনাকে জিজ্ঞেস করছিলেন সুবল বাবুকে সম্পাদক সিটটা না পাই, হ্যাঁ সম্পাদকের সিটটা আমরা ভীষণভাবে যাতে আরও আমরা গোছানোভাবে কাজটা করতে পারি। যাই হোক, নৈতিক দিক দিয়ে দেখতে গেলে আমাদের সম্পাদকের হার হয়নি, উনি মাত্র 7খানা ভোটে হেরেছেন। ইনফ্যাক্ট যার কারণে উনি হেরেছেন, উনি আমাদের গত বছরের সম্পাদক ছিলেন, এবার উনি ক্ষমতার লোভে এরকমভাবে উনি একা দাঁড়িয়েছেন এবং পরবর্তী সময়ে আপনারা জানেন যে উনি নির্দল হিসাবে দাঁড়িয়েছেন বলে দাবি করেছেন। যাই হোক, যে ওই কারণে আমরা সম্পাদক হেরেছি, তারপরেও অধিকাংশ ভোট আমাদের যে পোস্ট আছে সেগুলো আমরা দেখতে পাই। আশা করছি সমস্ত হাইকোর্টের আইনজীবীদের বা ডিস্ট্রিক্ট কোর্টের যারা আইনজীবী আছে যত রকম সাহায্য সহযোগিতা করার আমরা এদের করতে পারছি। উৎসবের আবহে ভোট হয়েছে, সবাই খুশিমনে ভোট দিয়েছে, কোনো অপরিচিত ঘটনা হয়নি, যেটা কোনো সময়ই হয় না। এখানে আমি জিতেছি সেক্রেটারি পদে, তো তার জন্য আমি ভোটারদের ধন্যবাদ জানাচ্ছি যারা আমার উপর বিশ্বাস রেখেছেন। চেষ্টা করব কাজটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে, এবং চেষ্টা করব আমাদের মধ্যে যে সৌভ্রাতৃত্ব আছে সেটাকে বজায় রেখেই সবাইকে নিয়ে এগিয়ে যেতে। এটাই আমার কাজ করার, এইভাবেই কাজ করার উদ্দেশ্য। এবং বাকি যারা আছে তারা আমার তাদের কাছ থেকে আমি সাহায্য সহযোগিতা। বিশ্বাস। হ্যাঁ বলুন। টিভি থেকে একটু দূরে থাকুন, আপনি পরে রেকর্ড করা বক্তব্যটা শুনবেন। ঠিক আছে। আজকে আপনাদের সাবজেক্ট পঞ্চায়েত বিজেপি, আইনজীবী বারে মিলিজুলি ভালো সাবজেক্ট, কারণ পঞ্চায়েতের বিজেপি তো নিশ্চয়ই সবাই আসবে। আইনজীবীদের ক্ষেত্রে যেটা আছে এটা মিলিজুলি তৈরি হয়। কেননা কংগ্রেস সিপিএম যারা অ্যাডভোকেট আছে তারা দাম দেখতে থাকে কিভাবে বিজেপির হারানো যায়, কিভাবে বিজেপি আইনজীবী যারা আছে তাদেরকে পরাস্ত করা যায়। কারণ তাদের উদ্দেশ্য একটাই, গভর্নমেন্টে কিভাবে শেষ করা যায়, বুঝলে কিছু নেই। পঞ্চায়েত বিজেপি, নগর পঞ্চায়েত বিজেপি আসবে, বিধানসভা বিজেপি আসবে। কেননা বিজেপি গভর্নমেন্টের লক্ষ্য একটাই, সব কথা সকল বিকাশ। আইনজীবীদের লক্ষ্যকে আসামির বেকুচে খালাস করা। কিছুদিন আগে ধরো আপনাকে আমি বলি, গত লোকসভা ইলেকশনের রেজাল্ট আগে আমারে উদয়পুরে সিপিএম পাঠিয়েছে, সামনে সিপিএম হামদ বাহিনী মেরেছে আমারে। তৎকালীন সময় বেশি হয়নি, ওসি আমার কাছে আয়ু ছিল না, আমার সাক্ষী না, আসামি অ্যারেস্ট না করে 2 কুসুর খালাস করে দিয়েছে। তার লেগে আমরা আন্দোলন শুরু করবো, ইমিডিয়েট আন্দোলন শুরু করবো। আইনজীবীরা মারফতে আইনজীবী উকিল রয়েছিরা না, আমার আসামি যারা মেরেছে আমি কেস করেছি, সাক্ষী দিয়েছি, আসামি নাম দিয়েছি, অ্যারেস্ট করেনি। কারণ আইনজীবী নিয়েছিরা তারা টাকা পয়সার বিনিময়ে তারা আমার কেস শেষ করে দিচ্ছে। আয়ের নাম হচ্ছে ত্রিপুরা, বলছি তো ওসি। আইনজীবী কাজ করে টাকার বিনিময়ে, পুলিশ আইনজীবী এক কাজ করবো, নাহলে কমিশন কিভাবে পাবে? কিন্তু আমাদের যারা আছে আমাদের বিজেপি গভর্নমেন্টের আইনজীবী তারা এই দাঙ্গাবাজ না, তারা যেটা সত্যি সে আমার পার্টির লোক হোক আর যে হোক নাই, তারা হয় না। কিন্তু আজকে আমি ভুক্তভোগী, আমি নিজে ভুক্তভোগী একজন। 4 তারিখ লোকসভা রেজাল্ট দিয়েছে দাদা, আগের মাসের 14 তারিখ 4 তারিখ আমরা সিপিএম পার্টির উদয়পুর সিপিএম পার্টি সবাই অ্যাটাক করেছে। বিভিন্ন নিউজ চ্যানেল পত্র থেকে প্রতিনিয়ত নিউজ দিয়েছে।
পুরো থানাতে আমি বিএনএসের একজন সেক্রেটারি, স্টেট মিলে থানা কেন করেছে। আইও হয়েছে বুঝলেন ওসি, আইও হয়ে না আমার সাক্ষী না আসামি কেউ অ্যারেস্ট করেনি, আইনজীবীর সাথে মিলিজুলি করে কেসটা খালাস করেছে। ওই কেসটা। নমস্কার, কে বলছেন? আমরা অবশ্যই বলছি যে কোনো নির্বাচন সেখানে গুরুত্বপূর্ণ, আইনজীবীদের নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি সাধারণ মানুষ যারা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট দিয়েছেন বা ভোটাধিকার প্রয়োগ করেছেন তাদের নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি যারা নির্বাচিত হন তারা সংশ্লিষ্টদের জন্য কাজ করবেন, মনে প্রাণে কাজ করবেন, কল্যাণকর কাজ করবেন, বিশ্বাস অর্জন করবেন, সেটা প্রত্যাশা থাকে প্রত্যেকেরই। আমরা এদিক থেকে বলি যে একটি আইনজীবীদের মধ্যে অবশ্যই আইনজীবীরা বুদ্ধিজীবী এই মহল থেকে ব্যাখ্যা করা হয়, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। তার পাশাপাশি আজ এই একটি কথা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রথমত হচ্ছে 2018 সালের। নমস্কার, কে বলছেন? স্যার বলছিলাম জয়ের যে একটা উল্লাসটা তো নেই, যেন স্বাধীনতা হারিয়ে গেছে মতন লাগছে, মানে জয়টা হারিয়ে যাওয়ার মতন হয়েছে আর কি। একটা জয়ের একটা যে উল্লাস থাকবে, স্বাধীনতার একটা উল্লাস যে সেটাও দেখতে পাচ্ছি না, কিন্তু যে ভিতরে ভিতরে একটা সবাইকে পুরোপুরি খাচ্ছে। জয় তো সে জয় না, সেটা পরাজয়ের মতন হয়ে গেছে। জয়ের তো একটা উল্লাস থাকার দরকার না, জয়ের উল্লাসটা কোথায়? উল্লাসটা কোথায় যাবে? সেটা তো পরাজয়ের মতো সবাই ভিতরে ভিতরে পুরোপুরি খাচ্ছে। তা আমি যাকে গলার চিপে ধরছি সে নিয়ে আমার জন্য আবার গলার চিপার জন্য রেডি হয়ে গেছে, এরকম একটা জয়ের মতো হয়েছে। এই জয়ের কোনো মানে থাকে না। কিসের জন্য? মানুষ অধিকারে করতে পারলো না ভোটের, কোনো আইনের কোনো ব্যবস্থাই নেই। এতগুলো আইনমন্ত্রী, এতগুলো পক্ষ, এরপর আপনার মানুষ অধিকার থেকে বঞ্চিত হলো। এতগুলো পঞ্চায়েতের জেলা পরিষদ সবাই ছিল, কিন্তু আইন চুপচাপ বসে আছে। একটা আইনের তো আপনার সুযোগ করবেন, এখানে আপনি কি বুঝাবেন? আপনার ফাঁকা গোল পোস্ট আপনি গোল দিয়ে দিলেন, গোলকিপার নেই, আপনি এখানে বল মেরে গোল দিলেন, বাহাবা নিচ্ছেন, এটা ঠিক না। জনগণ পাশে আছে কিনা নাই, এটা তো মূল্যায়নের সময় তো আপনার এখন ছিল পঞ্চায়েতে, যে পাশে আছে কে নাই, এটা তো এই সময় পঞ্চায়েতের মাধ্যমে হচ্ছে, কিন্তু সেটা আপনি করলেন না। কে জয়ের কোনো মানে থাকে না। ওই জয়ের উল্লাস আমি পুরা আপনাদের প্রোগ্রাম দেখলাম, পুরো প্রোগ্রামে তো জয়ের উল্লাস আমি দেখলাম। বাইনাল যে নির্বাচন 2024, আজকে আমরা ভোট গ্রহণ এবং ভোটের ফলাফল আমরা এইমাত্র জানিয়ে দিলাম। ভোটের ফলাফল যা দাঁড়িয়েছে, প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন বিপ্লবী মজুমদার, ওনার প্রাপ্ত ভোট 106, এবং ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন প্রবল কুমার ঘোষ, ওনার প্রাপ্ত ভোট 127, এবং সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন সুব্রত সরকার। নির্বাচিত ঘোষণা করা হয়েছে সুব্রত সরকার, ওনার প্রাপ্ত ভোট। অবশ্যই সবাই কথায় মেম্বার হিসেবে নিযুক্ত করেছে, উনি হচ্ছেন সীমিতা চক্রবর্তী, 4। কারণ তারা লজ্জাহীন মানুষ, তারা লজ্জা ছাড়া মানুষ, তাদের বাম কংগ্রেস মিলে 5টা, আমাদের বিজেপি 6টা। এই আইনজীবীরা লজ্জা দরকার, যে বাম কংগ্রেস মিলা 5টা, তারা আইনজীবী ক্যাম্পে কি হইল? এবার বামে বলুন, কংগ্রেসে বলুন। এবার কংগ্রেস গভর্নমেন্টে কংগ্রেসের অনেক লোক লোক মারা হয়েছে। কোথায় ছিল আইনজীবীরা? সিপিএম আমলে যেমন পানোয়ার বিশ্বাস গদা, আমার কাকা, প্রচু দাস, বিশ্বজিৎ সাহা, ভুলা শাহ,
তখন কংগ্রেসের আইনজীবী কোথায় ছিল? ওদের লজ্জা থাকা দরকার। ওরা মিলিজুলি করে, আর ওরা চায় কি টাকা, ওরা টাকা চায় কিছু চায় না। কারণ ওরা নিজেদের আত্মসমর্পণ যা আছে সব বিক্রি করে দিয়েছে। তাকে আমাদের বিজেপি আইনজীবীরা একা লড়াই করেছে। এই হচ্ছে বাপটা বেটা। আর বাম কংগ্রেসের আইনজীবী যারা আছে তাদেরকে আমরা জানাচ্ছি ধিক্কার। আমি উদয়পুর বাসী তরফ থেকে ধিক্কার জানাচ্ছি ওদের লজ্জা থাকা দরকার ওদের। কারণ ওদের লজ্জা নাই। লজ্জা থাকতো কংগ্রেস গভর্নমেন্টে যারা সিপিএম মারা হয়েছে তারা কি সত্য, সিপিএম আমলে কংগ্রেস যারা মারা হয়েছে কি সত্য, কেউ চলেনি, কেস করার পরেও কেউ চলেনি। উদাহরণস্বরূপ আমার যে কাকা পালার বিষয়ে কথা, জুট আমলে কেস খালাস, টাকা খেয়ে কেস খালাস করে দিয়েছে। আচ্ছা, আপনার আগরতলার বাবুল্লাহ, সুজিত গোস্বামী, উদয়পুরের বিশ্লেষা, প্রচুর দাস, কয়টা দেখবেন দাদা? এবার কংগ্রেসের উকিল যারা আছে তাদের আত্মসম্বোধ কিছু আছে দাদা। তারা যদি আত্মসম্বোধ থাকতো তারা সিপিএম কিভাবে মিলে? সিপিএম কংগ্রেস আমলে যারা সিপিএম মারা হয়েছে তারা লজ্জা নাই, লজ্জা নাই। আমাদের লজ্জা আছে, আমাদের আইনজীবী ওনার প্রাপ্ত ভোট 111। ট্রেজারার পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে মিস্টার সৌগত দত্ত, ওনার প্রাপ্ত ভোট 94। মেম্বার আমরা 6 জনকে এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসেবে আমরা নির্বাচিত ঘোষণা করেছি। প্রথম হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। বলছিলাম পঞ্চায়েত বিজেপি আর ত্রিপুরা পাহাড়ের ভালো মিলিজুলি। তো আসলে তো আপনারা আমাদের চোখ, আপনাদের মাধ্যমেই আমরা এই চোখ দিয়ে সবকিছু দেখতে পাই। এই যেমন বার নির্বাচন হোক, পঞ্চায়েত হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, যাই কিছু আপনারা দেখালে আমরা দেখি। তো অনেক সময় হয় কি, এখানে আমি আর পাগলই, মুখে কথা টথা লাগে। এরকম ভাবে একটা লাইভ অনুষ্ঠানে কথা বলার কোনো মানে তো আমি বুঝতে পারলাম না। এত শিক্ষিত, তারপর 2বার 3বার আপনাদেরকে কল ব্যাক করছে, কথা বলছে। বুঝতে পারলাম না আর কি শিক্ষার গুণটা, মানটা কোথায় গিয়ে দাঁড়ালো। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস সবই আমরা চিনি এবং জানি। আমাদেরও বয়স কম হয়নি। আমরা জোট পিরিয়ড দেখছি, এই যে কি কয় বামপন্থীদের 25 বছর দেখছি, এর আগের 10 বছর দেখছি। তো সবই আমরা দেখছি, কই বুলাসা, কই শ্যামরি শর্মা, সবই আমরা জানা আছে। সুখরাম দেব বর্মা সদর এসডিও, এটিও আমরা জানা আছে। প্রতিবাদী কলম, অফিসটা যে ভাঙচুর হয়েছিল, গাড়িটা যে আগুন লাগাইছিল, এটিও আমরা জানি। ইডি না বিজেপি। আরে কাজ করো ভাই, সবকা সাথ যদি হয় সবাই লিয়ে চলো। কে লিখে হতাম মাইসিট একটা নির্বাচনে মানে কিটা? সবাই আনন্দ করে ভোট দিব, সবকা সাথ। বিশেষ করে মুখের মধ্যে কথাটা তো লাগে। তো এইরকম আর কি দলীয় নেতৃত্ব এরকমই তাদেরকে প্রশ্রয় দেয়, নয়তো এরকম ভাবে ভাষা ইউজ করতে পারে না। গতকাল শুনেছি অনেক কিছু হয়েছিল। তো এইভাবে কতক্ষণ এভাবে কি চলতে পারে নাকি একটা লাইভ অনুষ্ঠান? আরে অনেকেই তো অপেক্ষা করে, আমরা অনেক অপেক্ষা করে বসে থাকি। কয় মিনিট? আমরা 1 মিনিট 2 মিনিটের বেশি আমরা কথা বলতে চাই না, কারণ না অন্যরা অপেক্ষা করে। আজকের বিষয়ে থাকুন। শিক্ষার কিছু একটা গুণ থাকা দরকার। আজকের বিষয়ে থাকুন। ঘটনা হলো কি, বারের নির্বাচন মিলিজুলি হয়েছে। হ্যাঁ হয়েছে, বামপন্থী এবং কংগ্রেস মিলিজুলি হয়েছে। কিন্তু পঞ্চায়েত তো বিজেপিরই হলো, কারণ পঞ্চায়েতটাতে বাইক বাহিনী, হেলমেট বাহিনী, এই বাহিনী
ক্যান্ডিডেট দিতে দেয়নি, ফর্মটা তুলতে দেয়নি, যারা দিয়েছে তাদেরকে বাধ্য করেছে নমিনেশন উইথড্র করার জন্য। কি দেখছি এরপরে সবকা সাথ সবকা বিকাশ। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, একটু টিভি সাউন্ড থেকে দূরে থাকুন। আপনাদের লাইভ থেকে শুনতে খুব ভালো লাগছে। আমার একজন ভাই খুব সুন্দর মত, সবকা সাথ সবকা বিকাশ। হ্যালো, একটু টিভির সাউন্ড থেকে দূরে থাকুন, পরে রেকর্ড করা বক্তব্য শুনবেন। আপনি কথা বলুন। নমস্কার, কে বলছেন? স্যার, আমাদের অফিসে যে এত হাসি খুশি আছে না, শুধু একমাত্র চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের জন্য। নাহলে আমরা তো যে কালো হয়েছে আমরা বুঝতে পেরেছি, 200-400 পার করে 240 আটকে গেলাম। এবার তো দরজা নীতিশ বাবু আর চন্দ্রবাবু নাইডু, আর সবকটা সবকা বিকাশ মানে নীতিশ বাবু আর চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমারের সাথ আর চন্দ্রবাবু বিশ্বাস। তাহলে আমাদের ছবি। নমস্কার, কে বলছেন? আগেই বলেছি যে আমাদের কতগুলো নির্দিষ্ট এজেন্ডা আছে যেটা নিয়ে আমরা কাজ করতে চাই, যেমন অ্যাপ্রেন্টিসদের স্টাইপেন্ড দেওয়া, তারপরে ওয়াইফাই, তারপরে আপনার লাইব্রেরিতে বইপত্র ইত্যাদি অনেক কিছুই আমাদের প্রজেক্ট আছে। তো আমরা সামগ্রিকভাবে ওটা বিবেচনা করব, বারের ফান্ডের অবস্থা দেখব, দেখে আমরা আপনাদের আগামী সপ্তাহের মধ্যে জানাতে পারবো যে আমরা প্রায়োরিটি কী থাকবে। তবে হ্যাভিং সেড সো আমরা এটুকু আপনাদের বলতে পারি যে আইনজীবীদের হাইকোর্ট বারের যারা সদস্য তাদের ওয়েলফেয়ারটা টপ প্রায়োরিটি থাকবে। অন্য কিছু কি হলো না, টপ প্রায়োরিটি থাকবে, ওদের যাতে কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয়। ফলে ক্ষেত্রে নমস্কার। হ্যাঁ বলুন। আমার আপনারা অনুষ্ঠান দেখে আমার একটু ভালো লাগছে, কল করি। আমার নিশ্চয় যে ভাই সবকা সাথ সবকা বিকাশ যে আমার ভারত সরকারের নীতি, ওটার লাগে আপনার ভাই আমার ত্রিপুরা রাজ্যের 10,323 তারার লেগে কিছু হয়েছে। আপনার সাংবাদিক নিশ্চয় এটা প্রচার করবা। 10,323 লাগে আমি নিজেও তারা আন্দোলন করে ছাত্র তারা যে রিলেশন আছে তারা কিরকম এখন রাজ্যে পড়া নিয়ে, এটা ত্রিপুরা গভর্নমেন্ট আমার সরকার এটা নিশ্চয় দেখত। আর 10,323 লাগিয়া গোটা ত্রিপুরা রাজ্যে মানুষ একটু আতঙ্ক আছে। নির্বাচন আয় যায় তবে নির্বাচনের ইস্যু রাখি যায় 10,323 দিয়া। আর আপনারা মিডিয়ার যারা সাংবাদিক ভাই হল আপনার নিজের ধন্যবাদ দিয়ে, আর আপনারা একটু নিজে একটু প্রচারিং করবা 10,323 লাগিয়া। এটা ছেলে মেয়ে শিক্ষিত কেমনে শিক্ষিত হইব, তারা যদি আজকের বিষয় নিয়ে কিছু বলবেন? আজকের বিষয় নিয়ে কিছু বলবেন? দেখুন, আমি 10,323 মাত্রা মাত্র আপনারা ওটা একটু প্রচারিং করবা আপনারা সাংবাদিক যারা যারা রাখেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? এটা পোলারাইজড হয় না।
এটার মধ্যে কিছু ব্যক্তি প্রভাবও থাকে, এটা অস্বীকার করা যায় না। এবং আমাদের হাইকোর্ট বারে এই প্রথম সভাপতি আমাদের থেকে আইনজীবী উন্নয়ন মঞ্চ থেকে এই প্রথম, মানে বিজেপি লিগাল সেল সমর্থিত আইনজীবী উন্নয়ন মঞ্চ এই প্রথম হাইকোর্ট দখল করেছে। আমাদের সভাপতি বিপ্লব নন্দী মজুমদার 4 ভোটে, এখানে মানে হাইকোর্টে যিনি দাঁড়িয়েছেন, আমরা সবাই ধারণা ছিল যে সভাপতি কিছুতেই আমরা জিততে পারবো না। সমস্ত ধারণা সব কিছুতে ব্যর্থ করে দিয়ে আইনজীবীরা যেভাবে সিদ্ধান্ত নিয়ে হাইকোর্ট পারে আমাদের এই বিজয়, এটা সত্যি ব্যতিক্রম। আমরা মনে করি যারাই ভোট দিয়েছে বা যারা ভোটে অংশগ্রহণ করেছে সবাইকে আমরা আমাদের বিজেপি আইনজীবী সেল এবং উন্নয়ন মঞ্চ, আইনজীবী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি বারের উন্নয়নে আমাদের যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন উনি আন্তরিক প্রয়াস নেবেন এবং বারের প্রত্যেকটা সদস্য তাদের স্বার্থে কাজ করবেন এবং এটা নিশ্চিত আমরা সম্পূর্ণভাবে অভিনন্দন জানাচ্ছি। এই রাজ্যের উন্নয়নের পক্ষে মানুষ রায় দিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর নেতৃত্বে গত 6 বছর এই রাজ্যে যে উন্নয়নের বন্যা বইছে, যেভাবে উন্নয়ন হচ্ছে তাতে বুদ্ধিজীবীদের একটা বিরাট সমর্থন আমরা এই হাইকোর্টে পেলাম। এই প্রথম আমরা হাইকোর্টে সভাপতি জয়লাভ করেছি এবং অধিকাংশ আসনে আমরা জয়লাভ করেছি। আমরা নিশ্চিত আগামী দিনে এই রাজ্যের উন্নয়নে এবং আমাদের যে রাষ্ট্রবাদী সরকার কাজ করছে তার পাশে বুদ্ধিজীবী মহল আছে, আইনজীবী মহল আছে। সম্পাদক পদ না পাওয়ার পেছনে কি অন্য কোনো কারণ থাকতে পারে? বা সম্পাদক পদে আমাদের শঙ্কর লোক সবচেয়ে জনপ্রিয় আমাদের আইনজীবীদের মধ্যে, কিন্তু ওখানে আপনারা জানেন। আমরা শুনলাম নেতৃত্বের বক্তব্য শুনলাম এবং অবশ্যই এই নির্বাচন কেন্দ্রিক ভাবনায় নানা দিক থেকে ব্যাখ্যা আসতে থাকবে, নানা কথা থাকবে। আপনারা চারদিকের খবরাখবর রাখবেন এবং এই অনুষ্ঠানে আপনারা প্রতিদিন আপনাদের ভাবনা তুলে ধরবেন। চারদিক থেকে নানা জনের কথা যেমন শুনবেন, নানা জনের কাছে এই কথা শুনে দেবেন। আরও একটি লাইভ অনুষ্ঠান রয়েছে রাত 10টায়, সেখানেও আপনারা ফোন করবেন। আপনাদের তরফে যে বক্তব্য থাকবে অবশ্যই বক্তব্য রাখবেন। আমাদের দুটো লাইভ অনুষ্ঠান সহ BB24 সবকটি অনুষ্ঠান, সবকটি সংবাদকে বেশি বেশি করে শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।